28 জুন লয়ার আমরা ভুটানের উদ্দেশ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে রওনা দিই। যথারীতি আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। তারপর আমরা ইমিগ্রেশন পাস করে আমরা ওইখানে সিটি ব্যাংক লাউঞ্জে বসে খেয়েছিলাম। তারপরে আমাদের লাঞ্চ শেষ করে কিছু স্ন্যাক্স খেয়েছিলাম ওইখানেই। তারপরে আমাদের ফ্লাইটের জন্য অপেক্ষা। ফ্লাইটে অলরেডি চলে আসছে, ফ্লাইটে আমরা ঢুকবো এখন। যাই হোক, যথারীতি আমরা আমাদের ফ্লাইট সঠিক সময়ে চলে আসছে এবং সঠিক সময়ে আমরা ফ্লাইটে বসি। আমরা প্রায় 28 জন এই ফ্লাইটে ছিলাম, অলমোস্ট পুরো প্লেনেই আমরা ছিলাম। তো যাই হোক, আমাদের প্লেন রান হলো ভুটানের উদ্দেশ্যে। ঠিক 50 মিনিটের মধ্যে আমরা ভুটান এয়ারপোর্টে পৌঁছে যাই, ভুটান পারো এয়ারপোর্ট। এখন আমাদের প্লেন ল্যান্ড করবে, তো আমরা এর জন্য অপেক্ষা করছি। এটা হচ্ছে আপনার পারো এয়ারপোর্ট, ভুটান পৃথিবীর সবচেয়ে রিস্কি এয়ারপোর্টের মধ্যে এটা হচ্ছে একটি। তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি ফ্লাইট থেকে জমি দেখা যাচ্ছে, ফসলি জমি, বাড়িঘর দেখা যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা নামবো। যাই হোক, আমরা অলরেডি প্লেন থেকে নেমে গিয়েছি। আশেপাশে এই এয়ারপোর্টটা অনেক সুন্দর, এটা আসলে ওখানে না থাকলে না দেখলে বোঝা যাবে না। যাই হোক, ওদের পাহাড়ের মধ্যে ওদের এয়ারপোর্ট, পাহাড়ের মাঝখান দিয়ে প্লেন ল্যান্ড করে। তো যাই হোক, এদের এয়ারপোর্ট দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর, পাহাড়ে মানে পাহাড়, চতুর্পাশে পাহাড়। আমরা আমাদের হোটেল রুমে চলে আসছি অলরেডি। হোটেল রুমের ভিতরে আমাদের স্ন্যাক্স দিয়েছিল, তারপর এখানে আমরা স্ন্যাক্স খেলাম। এখন আমাদের রুম, এটা হচ্ছে আমাদের হোটেল রুম। হোটেলের রুম থেকে চমৎকার ভিউ দেখতে পাচ্ছেন, একদম পাহাড়ের বুকে মেঘ লেপ্টে আছে। আসলে ওদের পুরো শহরটাই আসলে পাহাড়ে ঘেরা, পুরো দেশটাই পাহাড়ে ঘেরা। এটা ওদের রুম থেকে এই যে ভিউটা দেখা যাচ্ছে। যাই হোক, আমাদের হোটেলটা অবস্থিত হচ্ছে থিম্পুতে। পারো থেকে আমরা চলে আসছি, পারো এয়ারপোর্ট থেকে আমরা চলে আসি থিম্পুতে। থিম্পুতে হোটেল রুম থেকে পরের দিন আমরা চলে যাই ভুটানের সবচেয়ে বড় টেম্পল, বৌদ্ধদের সবচেয়ে বড় টেম্পল এই যে এখানে অবস্থিত। এটা হচ্ছে থিম্পুতে, অনেক উঁচু পাহাড়। তো এখানে আমরা মোটামুটি অনেকক্ষণ ছবি টবি তুলি, কিছুক্ষণ। দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর, উঁচু পাহাড়, পাহাড়ের উপরে হচ্ছে এই টেম্পলটা অবস্থিত। নিচে পাহাড়ের মাঝখানে অনেক বাড়িঘর, ওদের পাহাড়ি বাড়িঘর বেশি। যাই হোক, তারপরে আমরা এখানে কিছু সময় কাটাই, টেম্পল দেখি, পাহাড় দেখি, গাছপালা দেখি। একটা মনোমুগ্ধকর পরিবেশ ছিল এখানে। তারপরে আমরা এখান থেকে চলে যাই হচ্ছে, এখানে থেকে আমরা তারপর চলে যাই হচ্ছে ওদের সংসদ ভবন, ওদের এই যে পার্লামেন্ট, এখানে আমরা পৌঁছাই। তারপরে ওইখানে আমাদের সাথে আমাদের যেই এখানে ভারপ্রাপ্ত স্পিকার ছিলেন, উনি আমাদেরকে সময় দেয় এবং পুরো পার্লামেন্টটা ঘুরিয়ে দেখান। তো এই যে এই ছবিটা আমরা এখন আছি হচ্ছে এই যে এই ছবিটা পার্লামেন্টের ভিতরে। ওনার সাথে আমাদের একটা মিটিং ছিল, আমরা মিটিং শেষ করি এবং মিটিং শেষ করার পরে উনি আমাদের এই পার্লামেন্টের অনেক তথ্য, ইনফরমেশন এগুলো আমাদেরকে উনি জানান। এখান থেকে চলে যায় ওদের সুপ্রিম কোর্টে, ভুটানের যে সুপ্রিম কোর্ট, উনি হচ্ছেন ভারপ্রাপ্ত চিফ জাস্টিস। তো ওনার সাথে আমাদের এখানে এই একটা মিটিং হয়। তারপর উনি আমাদেরকে এই পুরা ওদের যেই সুপ্রিম কোর্ট, ওদের যেই ল, ওদের যেই বিচার ব্যবস্থা, এই সম্বন্ধে আমাদেরকে একটা ধারণা দেন। এখান থেকে তারপর রাতে আমরা একটা ডিনার করতে যাই একটা রেস্টুরেন্টে, চাইনিজ রেস্টুরেন্টে। ওখানে আমরা ডিনার করি। এখানে আমাদের একটা স্পেশাল ডিনারের অ্যারেঞ্জমেন্ট ছিল। যাই হোক, ওই দিন আমাদের মোটামুটি আমরা ওই দিনই ওইভাবেই আমাদের দিন কাটে। তার পরের দিন, এটা হচ্ছে আমাদের পরের দিনের একটা প্রোগ্রাম, সাংস্কৃতিক সন্ধ্যা। ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রয়, উনি আমাদের এই পুরো প্রোগ্রামটাকে অর্গানাইজ করেছেন এবং আমাদেরকে ইনভাইট করে সাংস্কৃতিক সন্ধ্যা প্রোগ্রামটা উপভোগ করার জন্য সমস্ত আয়োজন করেছেন। তো ভুটানি যেই ড্রামস দেখতে পাচ্ছেন, এইখানে অবশ্য একটা ভুটানের কণ্ঠে অত্যন্ত চমৎকার একটি বাংলা গান শুনতে পাবেন।
হয়েছো তুমি, আরো কাছে তোমাকে যেতে চাই, তুমি ছাড়া এমন আর যে আর কেউ নাই, আমি ওকে তোমাকে ছেড়ে কত সুন্দর করে থাকতে পারি। চমৎকার অমর সঙ্গী। তারপর হচ্ছে একটি গ্রুপ ডান্স, এটা ভুটানিদের ভাষায় কি একটা ডান্স বলে, আমি এটা অবশ্যই ভুলে গিয়েছি। সবাই একসাথে দেখতে পাচ্ছেন, এটা ওদের একটা কালচারাল একটা ডান্স, সবাই একসাথে পারফরমেন্স করে। তো সেখানে আমাদের এই যে আমরা যারা গিয়েছি সবাই এখানে আছি, এবং আমাদের যিনি এই প্রোগ্রাম ইনভাইট করেছেন সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিষ্ণু রয় চৌধুরী। দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটা পরিবেশ ছিল এখানে, সুন্দর সন্ধ্যা আমাদের কেটেছে তালে তালে। যাই হোক, ওইখানে প্রথম শেষ। তারপরে আমরা হচ্ছে পরের দিন চলে যাই হচ্ছে পুনাকা সিটিতে। পুনাকা সিটি যাওয়ার পথে অন দ্য ওয়েতে আমরা একটু আপেল গার্ডেনে আমরা ঢুকি। দেখতেই পাচ্ছেন একটা আপেল গার্ডেন। তো এখানে আমরা এই কিছু এখান থেকে আপেল কিছু আপেল কিনে নিই আমরা। তো যাই হোক, তারপর সুন্দর জায়গা পুনাখা যেতে দোজালা পাস, অত্যন্ত চমৎকার একটি জায়গা, সবচেয়ে উপভোগ করার একটি জায়গা ভুটানের। এখান থেকে আপনারা দেখতে পারবেন, এখানে দাঁড়িয়ে আপনারা দেখতে পারবেন বিশাল পাহাড়ের বুকে মেঘ লেপ্টে আছে অনেক নিচে। তো অত্যন্ত চমৎকার একটি জায়গা, এটা আসলে বলে বোঝানো যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না, সামনাসামনি না দেখলে হয়তো। তো আমি আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন, আমি আপনাদেরকে বলবো আপনারা অন্তত এই জায়গাটা যাওয়ার জন্য হলেও অন্তত একবার ভুটান যাবেন। তো দেখতেই পাচ্ছেন আশেপাশে মানে কি বলবো, পাহাড়ের মধ্যে সাদা মেঘ লেগে আছে, এটা দেখতে অন্তত মনোমুগ্ধকর ছিল। তো এইখানে আমরা অনেকক্ষণ আমরা কিছু সময় স্পেন্ড করি। এখানে অত্যন্ত চমৎকার একটি বার রয়েছে পাশে। তো যাই হোক, এখানে আমরা একসাথে ছবি টবি তুলি। তারপরে আমরা এখান থেকে আমরা পুনাখার উদ্দেশ্যে আমরা রওনা দিই। এটা হচ্ছে পুনাখা এবং থিম্পুর মাঝামাঝি একটা জায়গা, পুনাখাতেই পড়েছে অবশ্য। যাই হোক, এখান থেকে আমরা এখন পুনাখা উদ্দেশ্যে রওনা দিই। তো এখান থেকে আমরা যেতে যেতে পাহাড়ের উপর দিয়ে রাস্তা, মূলত অনেক পাহাড়ি পথ দিয়ে আমাদের গাড়ি ছুটছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পুনাখা থেকে এই দোচালা পাস থেকে পুনাখা যেতে মানে প্লেসটা কত সুন্দর, অনেক উঁচু পাহাড় কেটে রাস্তাগুলো করা হয়েছে। এখান থেকে যেতে যেতে মানে অত্যন্ত মনোমুগ্ধকর কিছু পরিবেশ এখান থেকে আপনারা করতে পারবেন। এখন আমরা যাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি এই রাস্তা থেকে, এখান থেকে যাওয়ার পথে আপনারা দেখতে পারবেন পাহাড়, উঁচু উঁচু পাহাড়, আপনাকে মন কেড়ে নেওয়ার মতো একটা সৌন্দর্য এখানে আপনারা জার্নিতে বসে বা উপভোগ করতে পারবেন। ওদের পুনাখা থেকে এই পুনাখা যাওয়ার পথে প্রায় এখানে হয়তো 30 কিলোমিটার রাস্তা হবে, এরকম সৌন্দর্য। এটা আসলে অত্যন্ত চমৎকার একটা শহর। ওদের ভুটানের সবচেয়ে সুন্দর শহর হচ্ছে পুনাখা সিটি। এখানে যদি কেউ না যান তাহলে ভুটানের সৌন্দর্য আপনারা ভুটানের যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, সেটা পুরোপুরিভাবে উপভোগ করতে পারবেন না। তবে ভুটান গেলে আপনাকে অবশ্যই এই পুনাখা আপনাদেরকে যেতে হবে, তাহলে হয়তো ভুটানের পুরোপুরি যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন।
যেতে যেতে অত্যন্ত চমৎকার দৃশ্য উপভোগ করার মতো। তো ভুটানের এই সৌন্দর্যটা আপনাকে অবশ্যই অনেক ভালো লাগবে। তো যারা আপনারা ভুটান যাবেন তারা অবশ্যই আপনারা পুনাখা যেতে মিস করবেন না। পুনাখা গেলে আপনারা ভুটানের পুরো সৌন্দর্যটাই উপভোগ করতে পারবেন। আসলে এইখান থেকে নেমে ছবি তুলে তুলে যাওয়া উচিত ছিল, বাট সেটা আমাদের সম্ভব হয়নি। ছবি তুলে যাইতে পারলে বা আমরা এখান থেকে নেমে এই জায়গাগুলো মানে দেখে যেতে পারলে হয়তো ভালো করে দাঁড়িয়ে তাইলে হয়তো পুরো বিষয়টা আমি উপস্থাপন করতে পারতাম। যাই হোক, তারপরও আমি মোটামুটি চেষ্টা করেছি এইটুকু তুলে ধরার জন্য, জানি না কতটুকু পেরেছি। তো এই ছিল ওদের পুনাখা যাওয়ার পথে। যাই হোক, পুনাখা যাওয়ার পর আমরা রিভার রাফটিং করি। তো এখানে রিভার রাফটিং অর্থাৎ চমৎকার একটা ফাংশন ছিল আমাদের। এটা সমস্ত বা সবটা রেকর্ড করতে পারিনি আমরা, যখন রিভার রাফটিংয়ের যে ভিডিওটা করতে পারিনি, মোবাইল হাতে নিয়ে যেতে পারিনি। তো যাই হোক, তারপরে আমরা ওইখানে মোটামুটি রাফটিং করার পর আমরা আমাদের এই যে আমাদের হোটেল রুমের উদ্দেশ্যে আমরা রওনা দিই এখান থেকে। এখানে অনেক প্রাকৃতিক দৃশ্য উপভোগ করি এর মধ্যে। যাই হোক, ওই দিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার বার্থডে ছিল। আমরা ওনার বার্থডে উপলক্ষে আমরা কেক কাটি এই হোটেল রুমে এবং আমাদের ছোট্ট পার্টি ছিল। যাই হোক, হোটেল রুম থেকে এটা হচ্ছে আমাদের বাইরের ভিউ, দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি ভিউ। তারপরে আমরা ওইখানে আরও কিছু সময় কাটাই। আমরা ওইখানে একদিন ছিলাম। হোটেলটাও অনেক সুন্দর ছিল, আশেপাশে ঘোরাঘুরি করি ওইখান থেকে। যাই হোক, পরের দিন আমরা চলে আসি হচ্ছে পারু পারো এয়ারপোর্ট যেখানে অবস্থিত। তো যাই হোক, পারো শহরটা হচ্ছে অত্যন্ত চমৎকার একটি শহর। এই শহরের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন একটা কি বলবো, ওদের এই যেই তো এই লেক অত্যন্ত চমৎকার এই শহরের উপর দিয়ে বয়ে গেছে অনেক দূর পর্যন্ত। তো এটা অবশ্যই অনেক সুন্দর একটা উপভোগ করার মতো একটা বিষয় বলবো। এই আশেপাশে ফাঁকে ফাঁকে পাহাড়ের ফাঁকে ফাঁকে হচ্ছে বাড়িঘর, অত্যন্ত সুন্দর বাড়িঘর। এর মধ্যে দিয়ে আপনার এই ওদের যে লেক এই শহরের মধ্যে দিয়ে গিয়েছে। এটা অত্যন্ত চমৎকার একটি জায়গা। তো আপনারা এখানে অবশ্যই এইটা উপভোগ করার মতো একটা প্লেসে বলতে পারেন। তো যাই হোক, আমরা এখানে যেতে যেতে তারপর আমাদের এয়ারপোর্ট এইখানে আমরা ওইখানে লাঞ্চ করি। ওই দিন লাঞ্চ করার পর আমাদের ফ্লাইট ছিল হচ্ছে আপনার দুপুর 2টায়। তো যাই হোক, আপনারা সৌন্দর্যটা একটু উপভোগ করতে থাকেন। আপনারা ভালো করে পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই ওদের লেকটা কত সুন্দর। যাই হোক, আমরা এখানে মোটামুটি 5 দিন ছিলাম। আমরা পুরো ভুটানটাই উপভোগ করেছি, সৌন্দর্য উপভোগ করেছি এবং দেখেছি, ঘুরেছি। কিন্তু ওদের সবচেয়ে আকর্ষণীয় একটি জায়গা হচ্ছে টাইগার নেস্ট, এটা আমরা দেখা হয়নি। তো ওইখানে যেতে হলে আসলে আপনাকে আলাদা প্রস্তুতি দরকার, একদিন সময় দরকার এক্সট্রা, সেটা আমাদের হয়নি। এই জন্য আমরা ওই দিনই আমাদের আর ওই টাইগার নেস্টে যাওয়া হয়নি। তো যাই হোক, আপনারা যারা যাবেন তারা অবশ্যই টাইগার নেস্ট ওইখানেও যাবেন এবং প্রস্তুতি নিয়ে যাবেন।
যাই হোক, আপনারা এই ছিল আমাদের উপস্থিতি আজকের ব্লগ। আমি আগে হয়তো ভাবিনি যে এইভাবে ভিডিও তৈরি করবো, তাহলে হয়তো সব কিছু রেকর্ড থাকবে, ভিডিও রেকর্ড করবে, মেয়েদের সাথে সুন্দর করে হয়তো ফুটাই তুলতে পারতাম। তো যাই হোক, তারপর আমি চেষ্টা করেছি, আমরা যতটুকুই বা কভার করেছিলাম ওইটুকুই আমাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করেছি। জানি না কতটা পেরেছি, আপনাদের ভালো লাগতেও পারে। তবে যাই হোক, ভুটান সম্বন্ধে, ভুটানের সৌন্দর্য সম্বন্ধে হয়তো কিছু ধারণা আপনারা পাবেন আমাদের এই ভিডিওতে। ভালো থাকবেন, অন্যদিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো ব্লগ নিয়ে।